প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। ধন্যবাদ। কেমন আছেন? আছি, শীতের আমেজ আছে, ভালো লাগছে। আমার ব্যাপারটা একটু আপনার সাথে শেয়ার করি। আমি বাসায় থাকতে থাকতে এতটা অনুভব করিনি, কিন্তু বাইরে আসার পরে মনে হলো যে আজকে সত্যি সত্যি একটা বাতাস, সত্যি সত্যি একটা ঠান্ডা বাতাস বইছে। একটা পত্রপত্রিকার হেডলাইন পড়ি আমরা, তারপর একটু আলোচনা করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 16 জানুয়ারি পর্যন্ত। দেশে করোনার টিকা দিতে জেলা উপজেলায় কমিটি গঠন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সম্পদ অনেক, আয় সামান্য। কালের কণ্ঠ হেডলাইন করেছে বিউটি নিসের জবানিতে 1-11, পশ্চিমেরা তৃতীয় শক্তি চায়নি। দেশের উত্তরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। ইত্তেফাক হেডলাইন করেছে শীতের কবলে দেশ, নৌকায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, শতভাগ বিদ্যুতের দ্বার প্রান্তে দেশ। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে কুষ্টিয়ায় এবার ভাঙচুর বাঘা যতীনের ভাস্কর্য, বিদেশে চাহিদা দক্ষ কর্মীর। মানব জমিনে হেডলাইন হয়েছে হাফিজ কি বলবেন আজ কৌতূহল, আমজনতার ভ্যাকসিন ভাবনা। সমকাল হেডলাইন করেছে অবৈধ দখলে অস্তিত্ব হারাচ্ছে নদী। জনকণ্ঠ হেডলাইন করেছে অর্থনীতিতে চাঙ্গা রাখার টার্গেট। সময়ের আলোতে হেডলাইন হয়েছে জমছে লড়াই পৌরসভায়, যেভাবে চলছে জাল নোটের নেটওয়ার্ক। যায় যায় দিনে হেডলাইন হয়েছে ভাস্কর্য ইস্যুতে ধোঁয়াশা। ভোরের কাগজে হেডলাইন হয়েছে সড়কে নৈরাজ্য বেড়েছে। শুরুতেই যে প্রসঙ্গটি তুলেছিলাম যে শীতে কাঁপছে দেশ, দেশের উত্তরাঞ্চল শীতে কাঁপছে, আদৌ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এবং যদি ইত্তেফাকের হেডলাইনটাই পড়ি শীতের কবলে দেশ, এবং সেখানে একটি কথা বলা হয়েছে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে আজ, বাড়তে পারে করোনার প্রকোপ। এবং প্রথম আলোতে এসছে দেশে করোনার টিকা দিতে জেলা উপজেলায় কমিটি, মানুষ টিকার আশায় বসে আছে, টিকা পাওয়া গেলে তার ব্যবস্থাপনা বড় কর্মযজ্ঞ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু ব্যবস্থার জন্য দেশব্যাপী কমিটি হচ্ছে। শুনতে চাই এই কথাটা অনেকদিন থেকেই আমরা আশঙ্কা করছিলাম যে শীতের সময় করোনার একটা বড় প্রকোপ দেখা দিতে পারে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু এটি বলেছিলেন, এবং আমরা এটা তার কিছুটা প্রমাণও দেখতে পাচ্ছি। করোনার দ্বিতীয় তরঙ্গ বা দ্বিতীয় ঢেউ বলে যেটা বলা হচ্ছে, তার কিছু কিছু ছবল কিন্তু পড়তে শুরু করেছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের আশেপাশেই অনেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু একই সাথে আমরা বোধহয় খুবই অসতর্কভাবেই চলাফেরা করছি। আমরা সব কিছু খুলে দিয়েছি, এবং রাস্তাঘাট পরিস্থিতি দেখলে, অফিস আদালত পরিস্থিতি দেখলে মনে হয় না যে শারীরিক দূরত্ব বলে একটা কিছু যে আছে করোনার জন্য বিধিনিষেধ, সেটা আমরা মানছি। মাস্ক পরার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করার পরে এখন অনেককেই দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সুযোগ পেলেই খুলে ফেলছেন। কিন্তু এই যে মানুষে গাদাগাদি করা, এবং আমি দেখছি যে যারা খুব সচেতন নাগরিক তাদের ভিতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, আইনজীবী বলেন, সাংবাদিক, প্রত্যেকেই কিন্তু নানা ধরনের সাংগঠনিক তৎপরতা করতে গিয়ে কিন্তু করছেন সারা দেশেই। এটি আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য না। এমনিতেই আমাদের দেশে শীতের সময় হুপিং কাশি, নিউমোনিয়া রোগ বাড়ে, এবং এটার সাথে যদি করোনার কোনো সামান্য ইনফেকশন থাকে সেটি আরও বাড়তে পারে। এবং যাদের বিশেষ করে সিওপিডি প্রবলেম আছে, আগে থেকে শ্বাসকষ্ট আছে বা শারীরিক দুর্বলতা আছে, তাদের জন্য তো বিষয়টা খুবই আমি বলবো ভয়ঙ্কর সময় যাচ্ছে। টিকার যে কথাটি বলছে এটি আমার কাছে মনে হয় অনেক দূরের ব্যাপার। টিকা বাংলাদেশ 3 কোটি পাবে ভারত থেকে, এবং সেইটা ফেজ বাই ফেজ আসবে। 2% প্রথমে আসবে, তারপরে 10%, তারপরে 20% করে আস্তে আস্তে এটা জুলাই আগস্ট নাগাদ আমার ধারণা টিকা। তার আগে তো যথেষ্ট সতর্কতা আমাদের কাছে। ভ্যাকসিন মানে হলো মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা। একটি কথাই রিপোর্টে ঠিকভাবেই বলেছে যে টিকার ব্যবস্থাপনা, কারণ আমরা করোনা নমুনা পরীক্ষা থেকে শুরু করি, করোনা সরঞ্জাম কেনায় যে বড় ধরনের জালিয়াতি দুর্নীতি দেখেছি, ফলে মানুষের আস্থা এখানেও নেই যে টিকা ঠিক মতো দেওয়া হবে কি হবে না, এবং টিকার উপর আস্থাও নাই কিন্তু, যেখানে যে শেষ পর্যন্ত সঠিক টিকাটাই তিনি পাবেন কিনা এবং কে পাবেন, কারা পাবেন। দেখেন বলা হয়েছে যে স্বাস্থ্যকর্মীরা বা সম্মুখ সমরে যারা আছে তারা পাবেন, কিন্তু লিস্ট যে বের হয়েছে যেটা সত্য কিনা আমি জানি না। সেখানে দেখবেন যে আগে প্রশাসন, আগে হামলা, এই জাতীয়। ফলে এই জিনিসগুলো এখানে ঘটবে, এবং আমরা জানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্বল এবং অদক্ষ এবং একই সাথে অসৎ, সুতরাং এর একটা প্রভাব তো এখানে পড়বেই।
মানুষকে বলতে হয় যেটি, সেটা হলো যে আপনার মাধ্যমে যে আপনি টিকার আশায় বসে থাকবেন না। টিকা অবশ্যই একটা প্রতিষেধক, কিন্তু টিকাই শেষ কথা নয়। নিজের সতর্কতা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি বজায় রাখাটা হলো সবচেয়ে বড়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বারবারই কথা বলছি যে জীবন জীবিকার প্রয়োজনে আমাদের ঘরের বাইরে বের হতে হচ্ছে, এবং জীবন জীবিকার প্রয়োজনে রাষ্ট্রের নানা প্রয়োজনে আমাদের নানা ধরনের নির্বাচনও করতে হচ্ছে। আজকের পত্রপত্রিকায় যেটা আছে, যে সময়ের আলো যদি পত্রিকাটার হেডলাইন আবার পড়ে শোনাই আপনাকে, জমছে লড়াই পৌরসভায়, আওয়ামী লীগের 61 প্রার্থী, বিএনপির 55 জন চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত। আচ্ছা, এখন আমরা স্বাস্থ্যবিধির কথা বলছি, ভিড়ের কথা বলছি, ভিড়ে যাবেন না কথা বলছি, কিন্তু এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু ওই স্বাস্থ্যবিধি আদৌ মানা হবে কি হবে না, তারপরেও কি আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি? আমি গত শনিবারে ময়মনসিংহ গিয়েছিলাম। ফেরার পথে বেশ কিছু জায়গায় পৌরসভার কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থী এদের নির্বাচনী মিছিল, জনসমাবেশ দেখেছি। চিন্তাই করা যায় না যে কি পরিমাণ স্বাস্থ্যবিধির বাইরের কর্মকাণ্ড চলছে, এবং সেটা দেখার কিন্তু কেউ নেই। এবং এরা কারা? জনপ্রতিনিধি হবেন, এরাই মানুষকে বোঝাবেন যে আপনারা সুরক্ষা বিধি মেনে চলেন। এখন এদেরই লোকজন, তারাই এরকম করে জটলা করছে, মিছিল করছে, সমাবেশ করছে। ইলেকশন কমিশন একটা গাইডলাইন এখানে দিতে পারত, নজরদারি করতে পারত। স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও একটা দায়িত্ব আছে, যেহেতু পৌরসভাগুলো তাদের অধীনে, কিন্তু আমরা সেই জন্য কোনো তৎপরতা যাই না। আমি যেটা আগে বললাম, এটা তো কোথাও নেই। আপনি কোর্টে যান কোনো কাজে, আপনি মনে হবে না যে এটা করোনার কোনো কাল চলছে, আসলে প্রথম কাল বা দ্বিতীয় কাল। মানুষ আর মানুষ, আমরা সিস্টেমগুলোই করে রেখেছি এরকম ভয়ঙ্কর। দেখেন, একটা সামান্য সাক্ষী দিতে, একটা সামান্য আরজি পেশ করতে সেই দূর দূরান্ত থেকে মানুষকে ঢাকায় আসতে হচ্ছে গণপরিবহনে করে। সেখানে কোর্টের যাচ্ছে তাই পরিবেশ। কেন আপনি এই কাজটা, এই আরজিটা আপনি অনলাইনে নিতে পারেন না? বাংলাদেশ এত এগিয়েছে, তাহলে তো কিছু ভিড় কমে। কোনো প্রচেষ্টা নাই। আপনাকে ফাইল ঘেটে ঘেটে, এত মোটা মোটা ফাইল ঘেটে ঘেটে আপনার মামলার নম্বর বের করা হচ্ছে। কেন একটা ডাটাবেস করা যায় না? বাংলাদেশকে এই জায়গায় পৌঁছে নাম্বার খোঁজার জন্য আবার 2 পয়সা দিতে হচ্ছে, হ্যাঁ, পয়সা দিতে হচ্ছে। তা আপনি কি বাংলাদেশ এই জায়গায় পৌঁছতে পারে না যে রেজানুর রহমান রংপুর থেকে একটা আরজি পেশ করেছে, তার নাম্বারটা কত? এটা কি খুব সহজ হয়ে যায়? তাকে একটা অনলাইনে সাক্ষ্য নিয়ে, এটা তো একটা উদ্যোগের ব্যাপার, উদ্যোগের ব্যাপার। এটা কোথাও আপনি দেখতে পাবেন না। আপনি একটাই পেরেছেন শুধু, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে দিতে, এবং সেটার ইম্প্যাক্ট যে কি হচ্ছে চিন্তাই করা যাচ্ছে না। গ্রামে গঞ্জে অনেকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, বাল্যবিবাহ বেড়েছে। তারপরে স্কুল খুলে বন্ধ রেখেছেন, মাদ্রাসা খোলা রেখেছেন, বাপ মা স্কুল থেকে বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, দরিদ্র পিতা মাতা। এগুলো কোনো, আসলে আমরা কোনো কনসিকুয়েন্স চিন্তা করে কোনো কিছু করি না, যা মন চাই করছি। এবং এই যে আপনি বললেন যে আমাদের জীবন জীবিকা, বাংলাদেশের মানুষ তো রাষ্ট্র থেকে কিছু পায় না, সুতরাং সে তার আমি আমার হাতে নিলাম নির্ভরতার চাবি, সেই কবির কবিতা, সে নিজেই যা ইচ্ছে তাই করছে। তাকে তো বেঁচে থাকতে হবে, সে জানে রাষ্ট্র তাকে কিছু দেবে না। ইশতিয়াক, আমার মনে হয় যে শীতকালটা সবারই স্মৃতিতে থাকে, যে শীতকালেই আসলে আমাদের নদ নদীর চেহারাটা ভেসে ওঠে, এবং আমরা বুঝতে পারি যে নদ নদী কি পরিমাণ শ্রীহীন, কাহিল, এবং তাদেরকে কি পরিমাণ আমরা দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছি। মানুষ শুধু দুর্ভোগের মধ্যে পড়ে না, নদ নদীও পড়ে। যদি সমকালের হেডলাইনটাই আপনাকে পড়ে শোনাই, অবৈধ দখলে অস্তিত্ব হারাচ্ছে নদ নদী, সারা দেশে দখলদার প্রায় 50,000। কি হবে? গতকাল রাতেই নৌ পরিবহন মন্ত্রীর সাথে, প্রতিমন্ত্রীর সাথে কথা হচ্ছিল, ওনার সাথে আমার দেখা হয়েছিল। তিনি বললেন যে রীতিমতো এই লড়াই ভয়ঙ্কর লড়াই। তিনি বলছেন এখানে বসে এই লড়াইটা করা, এরা এত ক্ষমতাধর যারা দখল করে বিক্রি করে দিচ্ছে নদী, হ্যাঁ বিক্রি করে দিচ্ছে, নদীর জমি বিক্রি করে দিচ্ছে, প্লট বানিয়ে বিক্রি করে দিচ্ছে, এবং এমন সব লোক কিনছে, উচ্ছেদ করতে দেখা গেল সারা জীবনের সঞ্চয় দিয়ে কেউ জায়গাটা কিনেছে। বলে তার কোনো লস, যে দখল করেছে তার কোনো লস হচ্ছে না, লস হচ্ছে সাধারণ মানুষের। এটাও সরকারকে, কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হচ্ছে। একরের পর একর, একজনের কথা শুনলাম তিনি প্রায় একই নদীর প্রায় 50-60 একর দখল করে রেখেছেন, এবং দখল করে সেখানে তিনি তার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে ফেলেছেন। মানে শুধু দখল না, অলরেডি পাওয়ার প্ল্যান্টও বাড়িয়ে ফেলেছেন। এই যে অবৈধ দখল, নদীর দখলের মধ্যে কিন্তু সরকারি সংস্থা পর্যন্ত আছে। মন চাইলেও একটা ডিপো বানিয়ে ফেললো, মন চাইলেও নদীর পারে একটা স্থাপনা তৈরি করে ফেললো। তো আমাদের তো নদী দখল, আমরা কিছু হইলেই বড় ধরনের কথা বলি, কিন্তু আমরা নিজেরা
কি ধরনের ধরেন ফারাক্কা ইস্যু নিয়ে আমরা অনেক কথা বলি, ফারাক্কা অবশ্যই আমাদের জন্য একটি মরণ ফাঁদ, কিন্তু আমরা আমাদের নদী যে পরিমাণ দখল করেছি, আমরা আমাদের খাল বিল যেভাবে শেষ করে দিয়েছি, আমরা আমাদের জলাধার যেভাবে নষ্ট করেছি, তার তুলনা নিশ্চয়ই আর কেউ দিতে পারবে না। আমরা সেই কথাটা ভাবছি না। তো ইশতিয়াক, ভাস্কর্য নিয়ে যে আন্দোলনটি চললো বা যে সমস্যাটি চললো, কখনো কখনো মনে হয় বিষয়টি বোধহয় থেমে গেল, কিন্তু আজকে যে জাহেদাদিনের হেডলাইনটা পড়ে আপনারা শোনাই, ভাস্কর্য ইস্যুতে ধোঁয়াশা। একদিকে সরকার ভাস্কর্য নির্মাণ করতে চাইছে, অন্যদিকে দেশের আলেমদের সরকারের বিরুদ্ধে ঠেলে দিতে চাইছে না। বিশেষ করে মূর্তি ও ভাস্কর্য যে এক নয় তা বোঝানোর জন্য কয়েকজন মন্ত্রী এমপি আলেমদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আলেমরা তাদের অবস্থান পরিবর্তন করেননি, বরং ভাস্কর্যের বিরুদ্ধে বিকল্প প্রস্তাব দিচ্ছেন তারা। এবং গতকাল আবার বাঘা যতীনের চেহারাও বিকৃত করে দেওয়া হলো। তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? দেখেন, বাঘা যতীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সমরের যোদ্ধা, তিনি জনগণের হয়ে আন্দোলন করেছেন, এই দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন, তার উপরে তারা আঘাত করেছে। এরা কাদের উপরে আঘাত করছে? বঙ্গবন্ধুর উপরে আঘাত করছে। এই শক্তিটা তো তাদের অবস্থান বদলায়নি, তারা সবসময় প্রতিক্রিয়াশীল, তারা সবসময় মানুষের বিরুদ্ধে ছিল। মানুষ একটা খায়, মানুষ একটা পরে, মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় এরা। এখন এদের সাথে যে আলোচনাটা চলছে, এই আলোচনাটাই তো এক ধরনের আমি বলবো আপনাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাদের সাথে আলোচনা করছেন এজিপ তারা নীতি নির্ধারক হয়ে দাঁড়িয়ে, অনেক গুরুত্বপূর্ণ, তারা নীতি নির্ধারক হয়ে দাঁড়িয়েছে, আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা এজেন্ডা স্থির করছে, আপনি খালি কৈফিয়ত দিচ্ছেন, জবাব দিচ্ছেন। এই জায়গায় সরকার নিয়ে গেছে, কারণ সরকার এদের দ্বারা এদের চাপে বেশ কিছু কাজ করে ফেলেছে। আপনি হাইকোর্ট থেকে ভাস্কর্য সরিয়েছেন, আপনি তাদের কথায় সিলেবাস বদলে ফেলেছেন, পাঠ্য বই। সুতরাং এখন তো আপনি তাদের যখন নিজের ঘাড়ে পড়েছে তখন আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতির একটা সমস্যা আছে। আজকে আমাদের যে স্বাভাবিক রাজনীতি আমরা যেটাকে বলি, আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করেন, তাদের ভেতরে এমন দুর্বলতা আছে যে আমাদের মানুষ তাদের কথা আর শুনছে না, বরং দেখা যাচ্ছে মৌলবাদের কথা শুনছে। কেন রবীন্দ্রসঙ্গীত নজরুলের পরিবর্তে বেশি ওয়াজ শুনে নিজেকেই প্রশ্ন করা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে আমরা যদি সঠিক রাজনীতিটা করতে পারতাম, এটা তো গায়ের জোরের ব্যাপার না। আসলে আপনি রাজনীতিটা সঠিক নাই, তাহলে তো আপনাকে একসময় পশ্চাতের দিকে নিয়ে যেতে বাধ্য হবেনি আপনি। সুতরাং আপনি অসংখ্য ধনাঢ্য হয়ে গেলেন দুর্নীতির মাধ্যমে, রাজনীতিবিদদের এই চরিত্র তো দেখছে মানুষ। সুতরাং সেই ব্যক্তি যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সেটি আর গ্রহণযোগ্য হয় না। আপনি রাজনীতির প্রসঙ্গ তুললেন, রাজনীতির প্রসঙ্গে একটি রিপোর্ট আপনাকে আরেকবার একটু পড়ে শোনাই আর কি। হাফিজ কি বলবেন আজ ব্যাপক কৌতূহল, কি বলবেন? শওকত মাহমুদ জবাব দিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান। তারা একটা মিছিল করেছিলেন এবং সম্ভবত স্থানীয় সরকার যে নির্বাচনটি হয়েছে পৌরসভার, সেখানকার তাদের ভেতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিএনপি রাজনীতিতে নাই, মাঠে নাই, আন্দোলনে নাই, তার কোনো প্রভাব কোথাও বোঝা যাচ্ছে না, কিন্তু নিজেদের ভিতরকার ঝগড়াঝাটিতে কিন্তু তারা সক্রিয় আছে। বিজয় দিবসে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তারা মারামারি করেছে, এখন একে অন্যকে শোকজ করছেন। আমরা অপেক্ষায় আছি মেজর হাফিজ কি বলেন। কারণ হলো যে মেজর হাফিজ একজন মুক্তিযোদ্ধা এবং বিএনপির ভিতরে তিনি স্পষ্টবাদী মানুষ হিসেবে পরিচিত, এবং তিনি কিন্তু বিএনপির ভিতরে যে কারেন্ট আছে, যে মৌলবাদী কারেন্ট এবং মৌলবাদ বিরোধী শক্তি, তিনি মৌলবাদ বিরোধী শক্তির পক্ষের প্রতিনিধিত্ব করেন। সুতরাং তার জবাবটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা দেখি তিনি কি জবাব দিতে পারেন। আমরা অপেক্ষা করি। আমরা আলোচনায় একটু আগে আপনি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা, আবার হলো যে এই বছরে তো শিক্ষা প্রতিষ্ঠান খুলছেই না, খুললো না, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত বন্ধ। আচ্ছা, করোনা সতর্কতায় আমরা স্কুল কলেজ বন্ধ রাখলাম, কিন্তু আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে করোনার কারণে এই যে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে, বিশেষ করে স্কুল বন্ধ থাকার কারণে বাল্যবিবাহ বাড়ছে, অনেক স্কুলের ছেলেমেয়েরা ঝরে পড়ছে, এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক ছেলেমেয়েদেরকে বাবা তার কৃষিকাজে বা তার অন্যান্য কাজে লাগিয়ে দিচ্ছেন, যে পড়াশোনা করার দরকার নাই। কিন্তু এইটা যখন আমরা একটা সময় এসে দাঁড়াবো যে না, সব পরিস্থিতি হচ্ছে স্কুলে আসো, তখনই তো আসলে ভয়াবহতাটা বোধহয় বুঝতে পারবো। এর থেকে কি আমাদের করণীয় কিছু নেই? ইউরোপে যেভাবে স্কুলগুলো খুলেছে, আপনি সেই দিকে একটু চেষ্টা করে দেখতে পারতেন। আপনি দেখেন, একই দেশের দুই নীতি। আপনি মাদ্রাসা তো ঠিকই খুলে দিলেন, সেখানে তো ছাত্র সংখ্যা আরো বেশি এবং সেখানে তো পরিবেশ আরো গাদাগাদি। তো তারা যদি লেখাপড়া করতে পারে, তাদের শিক্ষকরা যদি বেতন পেতে পারে, তাহলে আমার কিন্ডারগার্টেন, আমার প্রাইভেট স্কুল, আমার স্কুল কেন বন্ধ থাকবে? আমি এটা বুঝতে পারছি না।
আমি প্রথম দিকে কিছুটা করোনার বেশি সতর্কতার কারণে মনে করেছিলাম যে স্কুল বন্ধ রাখা প্রয়োজন আছে, কিন্তু এখন তো দেখছি এটা বড় ধরনের জাতীয় সংকট তৈরি করছে। আপনার মেয়েদের বাল্যবিবাহ যদি বাড়ে, এটা কিন্তু সাংঘাতিক একটা আমাদের, বিশেষ করে যদি আপনাকে একটু থামিয়ে দিয়ে বলি, উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, তারপর লালমনিরহাট, এই অঞ্চলের নিউজ আমি কয়েকদিন আগে পড়েছিলাম। ভয়াবহ বাল্যবিবাহ, ভয়াবহ। কারণ ঘরে মেয়ে রেখে দিতে পারছে না, ঘরে আছে, তা কি করবে? বিয়ের প্রস্তাব আসছে এবং সে মনে করছে, বাবা মা মনে করছে যে দিয়ে দেয়। এমনি তো একটু আর্থিকভাবে পর্যদস্ত করোনার কারণে প্রচুর ছেলে মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। তারা ঘরে থাকতে থাকতে এক ধরনের ক্লান্তিকর অবস্থা, স্কুলে যেতে পারছে না। 3 নম্বর যেটা হয়েছে, দরিদ্র পরিবারের সন্তানরা কেউ চলে যাচ্ছে মাদ্রাসায়, কারণ ওই পড়াটা ফ্রি পড়তে পারছে, আর কেউ চলে যাচ্ছে কৃষিকাজে কিংবা অন্যান্য শ্রমজীবী কাজে। এবং এটা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে কিন্তু আমাদের শিশু স্বাস্থ্যের উপরে, তাদের মানসিকতার উপরে। সবচেয়ে বড় কথা, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। এবং আপনি দেখেন এই ডিসেম্বর মাসেই গ্লোবাল নলেজ ইন্ডেক্স আসলো, সেখানে বাংলাদেশ তলানিতে, এমনকি দক্ষিণ এশিয়ায় সবার নিচে। আমরা তাহলে উন্নয়নটা করলাম কোথায়? এটা নিয়েও তো একটু চিন্তা ভাবনা করা দরকার। আমাদের ভার্টিক্যাল উন্নয়নটা হয়েছে ঠিকই, আমাদের নানা অবকাঠামো হয়েছে, আমরা অনেক কিছু করতে পারছি, সত্য। যেমন শতভাগ বিদ্যুতের দ্বার প্রান্তে চলে গেছে বাংলাদেশ। এগুলোর জন্য প্রধানমন্ত্রীকে, তার সরকারকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু একই সাথে আমাদের নাগরিকদেরও ভাবনার প্রয়োজন আছে। তাহলে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি? সব যদি মাদ্রাসার দিকে ধাবিত হতে থাকে তাহলে, কিংবা যদি অন্য কোনো লেখাপড়া ছাড়া চলতে থাকে, তাহলে নলেজ ইন্ডেক্সটা বাড়বে কোথায়? না, সেটাই আসলে এই ব্যাপারে বোধ করি খুব সময় থাকতেই নীতি নির্ধারকরা ভাববেন, আশা করি। খেলা দেখেন তো? খুব কম সময় পাই দেখতে। গতকাল বঙ্গবন্ধু T20 খেলা, আমাদের ফাইনাল খেলা হলো। এখানে পত্রপত্রিকার জায়জায় দিনেই ছাপা হয়েছে একটি চমৎকার ছবি, এবং খুলনার শিরোপা জয়। সবকিছু মিলে যে আয়োজনটা, সবকিছু কেমন, কি মনে হয় আপনার? না, খেলা তো থাকতে হবে, এবং এটা তো আগে থেকে নির্ধারিত ছিল। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই নিজেদের ভিতরকে স্কিল, আমাদের খেলোয়াড়দের স্পিরিট, এটা ধরে রাখার জন্য এই আয়োজনটাকে আমি মনে করি যে ভালো একটা আয়োজন ছিল। সেখানে নানা ধরনের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি খেলোয়াড়দের অসতর্ক ব্যবহার। না, সেটা অসতর্ক ব্যবহার হয়েছে, এবং সাথে সাথেই আপনি কি মুশফিকুর রহিমের কথাই বলছিলেন। মুশফিক অত্যন্ত একজন মানে কি বিনয়ী খেলোয়াড় এবং আমাদের দেশের গর্ব। মুশফিক কিন্তু শেষ পর্যায়ে আবার তার কাছে দুঃখ প্রকাশ করেছে, এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে ক্লিয়ারও করেছে আর কি। মাহমুদুল্লাহর খেলার কথাই শুনলাম যে অসম্ভব ভালো খেলে খুলনাকে শিরোপা বাজিয়ে দিয়েছে। তা আমাদের তো ঘুরে ফিরে কিন্তু সেই পুরনো খেলোয়াড়, নতুন খেলোয়াড় আর দেখতে পাচ্ছি না। তবে আশা করা যায় যে এই বঙ্গবন্ধু T20 কাপে কিছু নতুন খেলোয়াড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনার কথা বলে আমরা অনুষ্ঠানটা শেষ করি। প্রিয় দর্শক, আমাদের আসলে সবকিছুই করতে হবে, যেমন কথাটা সত্যি, তেমনি স্বাস্থ্যবিধিটাও আমাদের মানতে হবে। আমরা নির্বাচন করছি, আমরা বাজারে যাচ্ছি, আমরা খেলাধুলা করছি, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, স্বাস্থ্য সুরক্ষা। মাস্ক পরবেন, ভিড় এড়িয়ে চলবেন, এটা যেমন জরুরি, ঠিক একইভাবে অন্যদেরকেও এটা মেনে চলবার জন্য পরামর্শ দেবেন। দেশটা আসলে এগিয়ে যাচ্ছে। এই করোনা কালটা যদি অতিক্রম করতে পারি আমরা, একটা সুবর্ণ সময়ের জন্য অপেক্ষা করছে আমাদের আগামীর ভবিষ্যৎ। ভালো থাকবেন সবাই। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। বিশ্বমানের হেয়ার অ্যান্ড বিউটি কেয়ার